রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে ভোগান্তি ২১ সালের বাতিল হওয়া সুবিধা পুনর্বহালের দাবি সচিবের সাথে বৈঠকে আসেনি সিদ্ধান্ত আলোচনার আহ্বান উপদেষ্টার। যেহেতু এরা কর্মবিরতি দিবে তাহলে এরা টিট বিক্রি করলো কেন? আসলে একটা অরাজকতার দেশে বাস করতেছে। এই মাইলেজ এবং আনুতোষিক হিসাব যদি আমরা না পাই, রানিং স্টাফ হিসেবে রেলওয়ে অঙ্গনে কেউ চাকরি করবে না। আসুক, আলোচনা করুক, তারপরে আমরা এরপরে আবার দরকার হলে আবার আমরা অর্থ বিভাগে যাব। জুলাই আগস্টের অভ্যুত্থানের সহিংসতা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। শেখ হাসিনা গুম হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন বলে দাবি। ভোলায় বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক, বেশ কয়েকটি যানে আগুন ভাঙচুর। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান তারেক রহমানের, বললেন জনবিচ্ছিন্ন হলে ৫ আগস্টের পরিণতি হবে। সোমবার সংঘর্ষের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের মতো আলাদা কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ। যেহেতু এই সমস্যাটা নিরসন হওয়া অতি জরুরি, সেখানে যত দ্রুত সম্ভব এই ৭ কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ২০২১ সালে বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে দেখা দিয়েছে অচল অবস্থা। গেল মধ্যরাত থেকেই ট্রেন চলাচল বন্ধের ঘোষণায় বিপাকে সব রুটের যাত্রীরা। রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, আন্দোলনকারীদের মূল দাবিগুলো পূরণ করা হয়েছে, বাদ বাকি দাবির বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে রাতে জানানো হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত চলমান বিআরটিসির বাস সার্ভিস অব্যাহত থাকবে। নীলসাগর এক্সপ্রেসে মঙ্গলবার ভোরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আলী হোসেনের। সময় মতো স্টেশনেও পৌঁছান। প্ল্যাটফর্মে ট্রেন থাকলেও ছাড়েনি সেটি। রেলের রানিং স্টাফ নামে পরিচিত চালক, সহকারী চালক, টিটিদের কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। যেহেতু এরা কর্মবিরতি দিবে তাহলে এরা টিট বিক্রি করলো কেন? আমার যে এখন কালকে চাকরিতে যেতে হবে, আমার ছোট ছোট বাচ্চা নিয়ে, এখন আমি কিভাবে যাব? আগামী কালকে আমার ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা, তো এমতো অবস্থায় আমি কিভাবে এখন যাব? কমলাপুর স্টেশন থেকে মধ্যরাতের পর ছাড়েনি কোনো ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। স্টেশন ম্যানেজার জানালেন, ফেরত দেয়া হচ্ছে টিকিটের অর্থ। যার মতো কোনো প্রসেস নেই। অনেক ভোরবেলা আইছি, সকালবেলা ৬টা ৪৬ মিনিট আমার ট্রেন ছিল। আমি এখানে আসার পরে জানতে পারলাম যে আমার ট্রেন যাবে না। কেন তারা আগে আমাদেরকে জানিতে পারলো না? আমাদের টিকিট আছে, টিকিটে তো কাউন্টারে বলছে ফেরত দিতেছে না, কাউন্টারে তো কোনো লোক নেই। বিকল্পভাবে বাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তারা আমাদেরকে টাকাও রিটার্ন দিচ্ছে না। অনলাইনে টিকিট অনলাইনে এবং কাউন্টার টিকিট কাউন্টারে ফেরত দেওয়ার প্রসিডিওর। ট্রেনগুলো যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় আমরা টিকিটগুলো রিফান্ডের ব্যবস্থা নিচ্ছি। মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি করে আসছিলেন রানিং স্টাফরা। তবে ২০২১ সালের ৩ নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। সমস্যা সমাধানে কমলাপুরে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন রেল কর্মকর্তারা, কিন্তু এতেও কোনো সমঝোতা না হওয়ায় কর্মবিরতিতে যায় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১০ ঘন্টা পর কমলাপুর স্টেশনে আসেন রেল উপদেষ্টা। এখানে এসেই পড়েন যাত্রীদের তোপের মুখে। আমি বাসে জার্নি করতে কষ্ট হয়। ওনারা আসুন, আমরা গতকালকেও বলেছি আসুক, আলোচনা করুক, তারপরে আমরা এরপরে আবার দরকার হলে আবার আমরা অর্থ বিভাগে যাব। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, রেলের রানিং স্টাফদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে, এর বাইরে দাবি পূরণ সম্ভব নয়। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে।
2021 সালে বন্ধ হওয়া মাইলেজ সিস্টেমে বেতন ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। ফলে তৈরি হয়েছে যাত্রী দুর্ভোগ, একই সাথে রেল চলাচলে রয়েছে অচল অবস্থা। সেটি নিরসনে দফায় দফায় বৈঠক হলেও তার সুরাহা এখন পর্যন্ত মেলেনি। তবে সেটির সুরাহা কখন মিলবে এবং সেই সমাধান হলে যাত্রী দুর্ভোগ কখন লাঘব হবে সেটি এখন বড় প্রশ্ন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় সকালে হট্টগোল হয় রাজশাহী রেল স্টেশনে। 6 শতাধিক যাত্রী নিয়ে নেত্রকোনা থেকে ঢাকামুখী একটি ট্রেন ময়মনসিংহ স্টেশনে ফেলে পালিয়ে যান চালক। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় বাড়তি চাপ পড়েছে বাসে। এই সুযোগে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানা ছিল না অনেকের। কেউ আবার যথারীতি টিকিট পেয়ে চলে আসেন স্টেশনে, কিন্তু ট্রেন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেলের এক কর্মচারীকে মারধর আর টিটিইর রুমে ভাঙচুর চালানো হয়। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেকের টিকিটের টাকা তাৎক্ষণিক ফেরত দেয়া হয়। দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করার প্রতিবাদ জানান যাত্রীরা। ওরা বলে পরে 5টা পর সিদ্ধান্ত পরে ওরা টিকিট বিক্রি করছে, এখন বলছে তার গাড়ি মানুষের একদম হোপলেস হয়ে গেছে। ভাবছিলাম যে একটু ডিলে হোক, কিন্তু ট্রেনটা যাবে, কিন্তু এখন তো যাচ্ছে না। এখন এই গ্যাঞ্জাম চলছে, এখন টিকিট ফেরত নিয়েছে, টাকা ফেরত দিয়েছে। ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস 6 শতাধিক যাত্রী নিয়ে ছেড়েছিল নেত্রকোনার মোহনগঞ্জ থেকে। মাঝপথে ময়মনসিংহ রেল স্টেশনে ট্রেনটি ফেলে পালিয়ে যান চালক। নিরুপায় হয়ে প্রায় 2 ঘন্টা স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রাখে যাত্রীরা। পরে টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। মোহনগঞ্জ থেকে যে চালক ট্রেন চালিয়ে আনছে তাকে খোঁজা হচ্ছিল, তাকে ট্রেস পাওয়া যাচ্ছে না, সে নাই। যে চালক ছিল উনিও চলে গেছেন, ওনারা যদি ছাইরা দেয় তাহলে তো কাউরে পাইলাম না, আমরা কার সাথে কথা বলবো। রেল চলাচল বন্ধের নিশ্চিত খবর জানা না থাকায় দেশের বিভিন্ন স্টেশনে সকালে যাত্রীদের ভিড় দেখা যায়। ট্রেনের যাত্রা বাতিলের কারণে দুর্ভোগে পড়েন তারা। ভেঙে ভেঙে রওনা হন গন্তব্যে। কক্সবাজারে হোটেল বুকিং দেওয়া, চিটাগাঙ্গে হোটেল বুকিং দেওয়া। এখন এই যে ফ্যামিলি নিয়ে আমরা এত বড় ফ্যামিলি নিয়ে 20 জনের মতো আসছি, আপনি বলেন কত বড় ভোগান্তি। এটা একটা ভোগান্তি, এটা তো আমরা আসলে একটা অরাজকতার দেশে বাস করতেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রেলের রানিং স্টাফদের। অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রটা যদি বাতিল করে আমাদের পূর্বের ন্যায় অধিকারটা ফিরিয়ে দেয়, আমরা আমাদের অবস্থান থেকে সরে যাব এবং যার যার কর্মে আমরা ফিরে যাব। ট্রেনের যাত্রীদের বাড়তি চাপ পড়ে দূরপাল্লার বাসে। এই সুযোগে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাস আছে কিন্তু ভাড়া অনেক বেশি যাচ্ছে, যাত্রী সংখ্যা অনেক বেশি, বাসের অনেক ভিড় হয়ে গেছে, বাস ভাড়াও বেশি চাইতেছে। আজকে ট্রেন না থাকাতে দাম বাড়ায় দিছে, কিছু করার নাই। এটা ট্রেনে যেভাবে আমরা চলাচল করতে পারি, বাসে তো এক জায়গায় বসে যেতে হবে, এই জন্য খুবই কষ্টর ব্যাপার আর কি। আমাদের যে নর্মালি শিডিউলগুলো যায় মোটামুটি কিছু করে সিট খালি যায়, আজকে সেটাও যাচ্ছে না, সম্পূর্ণটাই ফিল আপ যাচ্ছে। ভোগান্তি বিবেচনায় কোথাও কোথাও যাত্রীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। রেল স্টেশন এলাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় বাসগুলো। জাহিদ হাসান, যমুনা নিউজ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন, এমন অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিপোর্ট সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য জানানো হয়। বলা হয়, জুলাই আগস্টের আন্দোলনে গুম হত্যার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জোরপূর্বক গুমে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছেন শেখ হাসিনা বা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা গোপন বন্দিশালা সম্পর্কে জানতেন এবং কিছু ক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছেন। এছাড়াও শেখ হাসিনা 2009 থেকে 2024 সালের শাসন আমলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং তারা দলীয় ক্যাডারদের মতো আচরণ করেছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করে অভিযুক্ত কর্মকর্তাদের জবাবদিহিতা ও বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে রিপোর্টে। ভোলায় বাস শ্রমিকদের সাথে সিএনজি চালকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন 1/2 শতাধিক। ভাঙচুর ও পোড়ানো হয়েছে 2টি বাস সহ বেশ কিছু সিএনজি। পুলিশ বলছে, বাস স্ট্যান্ডের জায়গা দখল নিয়ে
এই বিরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড, বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘাতে রণক্ষেত্র গোটা এলাকা। বাসস্ট্যান্ডের একটি অংশ দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দুপক্ষের বিরোধ। এরই জেরে মঙ্গলবার রাতে দেখা দেয় উত্তেজনা, বেঁধে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া আর পাল্টা ধাওয়া। আগুন দেওয়া হয় দুটি বাসে, ভাঙচুর করা হয় বেশ কিছু সিএনজি। হামলার জন্য পরস্পরকে দুষছে বাস মালিক আর সিএনজি চালকরা। এলাকার লোক এবং তাদের ছেলে মেয়ে বিভিন্ন আত্মীয় স্বজন এনে তাদের সভাপতি সেক্রেটারির মাধ্যমে এবং মহিলা দাও শ্রেণী টেডা বহিরাগত লোক এনে তারা অতর্কিত আমাদের কর্মচারীদের উপরে মালিকদের উপরে হামলা চালায়। আমরা বাস মালিকের সাথে বাস মালিক সমিতির সাথে আমরা এরকম শিল্প থাকবো কেন? আমাদেরও তো রোড পারমিট আছে, সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে, সরকারকে ট্যাক্স দিচ্ছি, এই বলাতে তো আগে রেজিস্ট্রেশন ছিল না। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাস বা অন্য ট্রান্সপোর্ট রাখার জায়গাটাও কম, তো তারই প্রেক্ষাপটে আজকে সন্ধ্যার পরপর এখানকার যে সিএনজি বা অটোরিকশা যারা চালায় তাদের সাথে বাস মালিক সমিতির বা এখানে যে শ্রমিক আছে তাদের একটা ভুল বোঝাবুঝির প্রেক্ষাপটে তাদের মধ্যে একটু প্রথমে কথা কাটাকাটি হয়। তার প্রেক্ষাপটে কারো মাধ্যমে ভুলভাবে একজন আরেকজন আহত হয়েছে। এই ধরনের ঘটনা নিউজ ছড়ানোর পরে তারা একজন আরেকজনের উপর চড়াও হয়। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। কোনো দল বা রাজনৈতিক ব্যক্তি জনবিচ্ছিন্ন বা জনগণের বিরুদ্ধে গেলে পরিণতি কি হয় তার প্রমাণ 5 আগস্ট, এমন সতর্কবার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। বলেন, যে পর্যায়ের নেতা বা কর্মী হোক, অন্যায় বা খারাপ কাজ করলে তাদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি। তারেক রহমান বলেন, কোনো সরকারের পক্ষে সব সমস্যা একসাথে সমাধান সম্ভব নয়। আমরা শুধু দেখেই ছেড়ে দিই। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষণা করে 31 দফা। কি আছে সেই সংস্কার প্রস্তাবনায়? কতটা জানেন দলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ? সেই ভাবনায় দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করছে বিএনপি। লক্ষ্য, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য, শিক্ষা, আইন ও রাষ্ট্র পরিচালনার নীতি উন্মুক্ত করা। বিভাগের পর কর্মশালা হচ্ছে এখন জেলা পর্যায়ে। মঙ্গলবার অংশ নেন বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা বিএনপির নানান স্তরের নেতাকর্মীরা। এই কষ্টটাকে যদি আমরা সঠিকভাবে কষ্টের মূল্যায়ন করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ বিএনপির উপর আস্থা রাখছে, কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় নয়। দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। বলেন, মানুষের ভাবনা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, কিন্তু কেউ জনগণ থেকে দূরে চলে গেলে তার পরিণতি হবে 5 আগস্টের মতো। জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে। আগামীকাল যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলায় হবে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালা। আরিফিন শাকিল, যমুনা নিউজ। শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থানের স্বার্থে সহিংস কর্মসূচি থেকে সরে এসেছে 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজ কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠক শেষে এ কথা জানান কলেজ অধ্যক্ষ। তবে রোববার রাতের সংঘর্ষের ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত না হলে আবারও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বৈঠকের পর ওই ঘটনার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুদল শিক্ষার্থীর সংঘর্ষে রণক্ষেত্র নীলক্ষেত এলাকা, সবাই একই বিশ্ববিদ্যালয়ের, পার্থক্য শুধু পরিচয়।
এক দলের পরিচয় সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরেক দলের পরিচয় অধিভুক্ত কলেজের। এই পরিচয় সংকটের সমাধানে 7 কলেজের দীর্ঘদিনের আন্দোলন। অবশেষে নিজেদের স্বতন্ত্র পরিচয়ের দাবি সফল হওয়ার পথে এক ধাপ এগোলো সোমবার। 7 কলেজকে নিয়ে আলাদা একাডেমিক কাঠামো করতে এরই মধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে কর্মসূচি পাল্টা কর্মসূচিতে মঙ্গলবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসে কলেজ কর্তৃপক্ষ। প্রায় 3 ঘন্টার টানা বৈঠক শেষে কলেজ অধ্যক্ষ জানান, সমস্যা সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষা অবশ্যই চলবে এবং এই ব্যাপারে ছাত্ররা একেবারে দ্ব্যর্থহীনভাবে, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ যারা দ্ব্যর্থহীনভাবে বলছে না স্যার পরীক্ষা চলতে হবে। আর পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয় যেটা ওদের প্রত্যাশিত সেটা তো সরকারি কমিটি হয়েছে, সেই কমিটির রূপরেখা অনুযায়ী হবে। তো আমাদের পরীক্ষাগুলো যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। সংকট মোকাবেলায় নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্দোলনের কর্মসূচি থেকে সরে এসেছেন ছাত্র প্রতিনিধিরাও। তবে এখনও বেশ কিছু দাবি আছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাব মামুন স্যার তিনি যে আচরণ করেছে, এই পরিবেশকে যে উস্কে দিয়েছে, তিনি কিন্তু ক্ষমা চাইছেন। কিন্তু এই ক্ষমা যদি 2 ঘন্টা আগে চাইতেন তাহলে কিন্তু রক্তাক্ত হতো না। আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের যে রূপান্তর টিম সেখান থেকে তাকে আমরা অব্যাহতি চাচ্ছি। তৃতীয় পক্ষের সুবিধা যাতে না পায়, এর জন্য কোনো প্রকার সহিংসতা ঘটে এরকম কোনো কর্মসূচি আমরা দিব না। তবে এই যে দোষী মানুষগুলো আছে তাদের শাস্তি নিশ্চিতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কি সিদ্ধান্ত নেয় এটি সবসময় আমরা পর্যবেক্ষণ করব। এর আগে কিছু কর্মসূচি ছিল যেটা হচ্ছে থানা ঘেরাও বা এই টাইপের, তো এইগুলো আমরা পরবর্তীতে এরকম সিদ্ধান্তগুলো থেকে আমরা বের হয়ে আসছি। এদিকে চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থী প্রতিনিধিরা। তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টা। অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশন জট যাতে না পড়ে, যেন একটা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সমাধানে আসা যায়, সে বিষয়ে আসলে এখন কাজ করা হবে। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিব। সন্ধ্যায় আন্দোলনের সবশেষ অবস্থা নিয়ে ঢাকা কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের আটকে 24 ঘণ্টা ও বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নে 15 দিনের আলটিমেটাম দেন শিক্ষার্থীর প্রতিনিধিরা। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। এই 24 ঘন্টার মধ্যে সমাধান না হলে, অর্থাৎ এই যে বিচারাধীন যে প্রক্রিয়াটি এবং হাসপাতালে আমাদের যে ভাই বোনরা এখনো আছে, ভাইয়েরা তাদের সাথে কথা না বলে আমাদের যারা বসছিলাম যাদেরকে অপমান করে বের করে দিয়ে তাদের সাথে বসে কোনো সমাধান করে না পারলে তারপরে আমরা 24 ঘন্টা পরে কনফারেন্স করে আবার বলে দিব যে আসলে আলটিমেটলি কি হয় না হয়। জি, প্রতিষ্ঠান আলাদা হলেও শিক্ষার্থী পরিচয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান চান 7 কলেজের শিক্ষার্থীরা। যারা রক্ত ঝরেছে তাদের খোঁজ কেউ এতদিন পর্যন্ত নেয়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনাটাই একটা ভুল সিদ্ধান্ত ছিল। হঠাৎ সেই সিদ্ধান্ত থেকে বের হওয়ায় দেখা দিয়েছে নতুন জটিলতা। মঙ্গলবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশের শিক্ষা এবং উদ্ভাবন খাতে পরিবর্তন নিয়ে অনুষ্ঠান ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ 2025, যার উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, এছাড়া শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী দক্ষতা তৈরি এবং এ সংক্রান্ত শিক্ষানীতি কার্যকরে প্রয়োজনীয় আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা। অনুষ্ঠানে শিক্ষাবিদ, নীতি নির্ধারক, উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা দেশের শিক্ষা এবং উদ্ভাবনের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। But we cannot do it just because of the flexibility and also the barriers that government has imposed. উঠে আসে রাজধানীর সরকারি 7 কলেজ নিয়ে চলমান সংকটের প্রসঙ্গও। সব মিলিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। আমার মাথা ব্রেইন এখন হ্যাং করেছে, কাজেই এখন আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না কোন জিনিসগুলো। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এই কলেজগুলো নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করা জটিল, কারণ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও লেখাপড়া করে এখানে, আবার শিক্ষকরাও শিক্ষা ক্যাডারের।
এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে। আমরা চেষ্টা করছিলাম, যেহেতু এই সমস্যাটা নিরসন হওয়া অতি জরুরি, সে কারণে যত দ্রুত সম্ভব এই 7 কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। শিক্ষা উপদেষ্টা জানান 7 কলেজের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে তাকে অবগত করা হয়নি। এই শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি বাতিল করে বাড়ানো হয়েছে জটিলতা। এখন সবাই মিলে সমাধান করতে হবে এই জটিল পরিস্থিতির। তাদেরকে এই বছর থেকেই আর ভর্তি করা হবে না, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দেশের বন্দর উন্নয়ন ব্যবস্থাপনা এবং জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায় সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ 2 কোম্পানি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই আগ্রহের কথা জানায় কোম্পানি দুটির কর্মকর্তারা। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে ইউএইর আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাজদার গ্রুপ। তারা বিনিয়োগের একটি পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ডক্টর ইউনূসের কাছে। বৈঠকে উপস্থিত ছিলেন আবুধাবি পোর্টস গ্রুপ এডিপিজির সিইও আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাজদারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আলাম ধামলু। বাংলাদেশের প্রস্তাবিত 3 বে টার্মিনালের মধ্যে একটি টার্মিনালকে আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে অর্থায়ন ও পরিচালনার পাশাপাশি বহুমুখী টার্মিনাল ও কন্টেইনার রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি মাজদার 250 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে $500 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব করে। এসব বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ ব্যবসার জন্য সবসময় প্রস্তুত। লোকবল আনা এবং বেশি বেশি প্ল্যান্ট স্থাপনের আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হোক চায় না ইউরোপীয় ইউনিয়ন। সকালে ইউ জোটের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে একথা জানান সিইসিএএমএম নাসির উদ্দিন। বলেন, দ্রুত নির্বাচনের পাশাপাশি সংস্কারকেও গুরুত্ব দিচ্ছেন তারা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইইউ। চলতি বছরের ডিসেম্বর বা 2026 সালের প্রথমার্ধে ত্রয়োদশ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে বেশ জোরে সোরেই প্রস্তুতি নিচ্ছে ইসি। চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। দেশি বিদেশি প্রতিনিধিদের সাথেও বৈঠক করে পরামর্শ নিচ্ছে কমিশন। এরই ধারাবাহিকতায় সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে সিইসি জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেয়া হয়েছে ইইউকে। আমরা তো সর্বশক্তি নিয়োগ করেছি টু এনশিওর এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমরা বলেছি যে আমাদের যে কমিটমেন্ট সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি, এই কথাটা ওনাদেরকে জানিয়েছি। নির্বাচন সংস্কার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। সিইসি জানান, ইসির ক্ষমতা খর্ব হোক সেটি চায় না ইউরোপীয় জোট। ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছি। ওনারা দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু গো অন। এটা একটা সাজেশন, ওনাদের পক্ষে সাজেশন, নট এ প্রেশার। ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক, এটা আমরা চাই না। এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি, তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি দি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানের করতে সহযোগিতার আশ্বাস দেন মাইকেল মিলার। I have come with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. দুপুরে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ দূতাবাসে সফরকারী একটি প্রতিনিধি দলও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কবে হবে সেটি জাতীয় ঐক্যমতের বিষয়, এই কথা বলেছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ কমিশন নয়, সরকারের হাতে। সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর জাতীয় ঐক্যমত্য ও অগ্রাধিকার ভিত্তিতে ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাশাপাশি প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী কমিশন প্রস্তুতি নিচ্ছে বলেও জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমলাপুরে আটকে পড়া রেল যাত্রীদের জন্য বিআরটিসির বাস চালু করেছে রেল কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ রুটগুলোয় দেয়া হবে এই সার্ভিস। কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটা যাত্রীরাই নিয়েছেন বিশেষ এই সেবা। দুর্ভোগ হলেও এ ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা। ট্রেন বন্ধ থাকায় বাসে চেপে অনেক যাত্রী ফিরেছেন গন্তব্যে, তাই সায়দাবাদ বাস টার্মিনালে ছিল যাত্রী চাপ। কমলাপুর রেল স্টেশনের কম্পাউন্ডের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিআরটিসি বাস। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাসেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেক যাত্রী। ট্রেনের টিকিট দেখিয়ে বিআরটিসি বাসের এই বিশেষ সুবিধা নিতে দেখা গেছে যাত্রীদের। কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও এই ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা। সুবিধার জন্য তো কেটেছে যে যাব ট্রেনে করে, বাড়িতে সুবিধা হবে বলেই যাবে। হঠাৎ করে এরকম সমস্যা, বাচ্চারা প্রচন্ড কান্নাকাটি। আমাদের তো মেসেজ আগে দিতে হবে, এই যে দেখেন এত মাল সামান নিয়ে আসছি, এখন ট্রেন চলবে না, আমরা এটা কষ্ট পাচ্ছি না। তারপরেও যে আপনার বিআরটিসি সার্ভিস দিচ্ছেন, এই জন্য আলহামদুলিল্লাহ যে আমরা এটা দিতে পারতেছি। আসার পর বললো যে ট্রেন তো নেই, কিন্তু আমরা বিআরটিসি থেকে এই সুবিধাটা দিচ্ছি, তো আপনারা যারা ট্রেনের টিকিটটা অলরেডি অনলাইনে কাটা, তাহলে আপনারা আমাদের বিআরটিসির সার্ভিসটা নেন। আর যদিও অবশ্যই আমরা একটু ভোগান্তির সম্মুখীন হলাম, আমরা যেতে পারবো না ট্রেনে, এটা আমাদের আগে থেকে মেসেজ দেওয়া উচিত ছিল। মেসেজ দিলে এই ভোগান্তিটা অন্তত 100% না হলেও 50% লোকের কম হতো। শুধু কমলাপুর রেল স্টেশন না, বিমানবন্দর রেল স্টেশন থেকেও ছেড়ে যাচ্ছে এমন বাস। বিআরটিসি কর্তৃপক্ষ জানায় পর্যাপ্ত বাস রয়েছে। যাত্রী চাহিদার উপর ভিত্তি করে রুট ভিত্তিক একের পর এক বাস যুক্ত হচ্ছে। ওনারা যেহেতু অনেকদিন ধরে আন্দোলন করতেছে, তাদের ন্যায্য অধিকারের কথা বললো, তো তাহলে হচ্ছে তাদের এটা অনেকদিন আগে বিবেচনা করা দরকার ছিল। আমাদের এখানে বাস আছে, যাত্রী চাহিদার ভিত্তিতে হচ্ছে আমরা বাসগুলো হচ্ছে ছাড়বো, এভাবেই হচ্ছে চলতেছে সকাল থেকে এখন পর্যন্ত। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী চাপ বাড়তে থাকে বাস টার্মিনালগুলোয়। সায়দাবাদ টার্মিনালের স্টাফরা জানালেন, ট্রেনের অনেক যাত্রী বেছে নিচ্ছেন বিকল্প পরিবহন। চট্টগ্রাম আর কক্সে যাত্রী আপনি ফুল পরিমাণ অনেক বেশি ছিল সায়দাবাদে, তবে গাড়ির সংখ্যাটা একটু কম ছিল। সকালে মোটামুটি ভালো চাপ ছিল, আপনার 10টার পরে আবার নর্মাল হয়ে গেছে। উইথাউট ইনফরমেশন, কোনো বিনা নোটিশে বন্ধ করে দেওয়া মানে জাতির জনগণের ভুক্তভোগী, তো এটা কারো কাম্য না এবং উচিত না। দুর্ভোগ হয় এমন কর্মসূচি না দিয়ে দাবি আদায়ে বিকল্প কিছু গ্রহণের পরামর্শ যাত্রীদের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের প্রচলিত আইনে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। জানান তাকে ফেরাতে কাজ চলছে। এছাড়া ইসলামী ব্যাংক থেকে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলেসহ 52 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ঢাকা স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থার নামে 38 কোটি টাকা ক্ষতি সাধনের সাথে জড়িতদের খুঁজতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুদক। 5 আগস্ট গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের তথ্য উঠে আসে। এরই মধ্যে অনুসন্ধান শেষে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এক ব্রিফিংয়ে দুদক জানায়, শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে সংস্থাটি। সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কাজ করছেন। আমাদের এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। সুতরাং আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়া ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে 827 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামি এস আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 52 জন। প্রতারণা জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে 827 কোটি 42 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান, ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক, মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। আমার জন্য
এদিন রাজধানীর ট্রাফিক সিগন্যাল প্রকল্প সহ বিভিন্ন অনিয়মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অভিযান চালায় দুদক। সংস্থাটি বলছে 2010-11 অর্থ বছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের কাজ শুরু হয়। সে প্রকল্পে নানা অনিয়মের তথ্য পেয়ে অভিযান চালায় দুদক। এখানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল মনিটরিং স্টেশন, যেটা কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে আসলে এখানে কোনো ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল রুম নাই। এখানে আসলে থাকে আনসার সদস্যরা। আমাদের যে অভিযোগ ছিল, যে অভিযোগের প্রাথমিক সত্যতা এটা পাওয়া গেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বেক্সিমকো ফার্মা ও শাহিনপুকুর সিরামিকের শেয়ার বিক্রি করে শ্রমিকদের 550 কোটি টাকা পাওনা বেতন ভাতা ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করা হবে। এই সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, বেক্সিমকো গ্রুপ নামে বেনামে প্রায় 40,000 কোটি টাকা ঋণ নিয়েছে। ঋণের সাথে জড়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রম উপদেষ্টা একে রিজার্ভ চুরির চেয়ে বড় জালিয়াতি হিসেবে অভিহিত করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হয়ে কারাগারে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সন্তানরাও পলাতক। এ অবস্থায় বেরিয়ে আসছে গ্রুপটির ঋণ জালিয়াতি সহ নানা দুর্নীতির তথ্য। বেক্সিমকো গ্রুপ নামে বেনামে ঋণ নিয়েছে প্রায় 40,000 কোটি টাকা। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির তথ্য অনুযায়ী এর মধ্যে 13টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে 28,544 কোটি টাকা, আর বাকি 12,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে অস্তিত্ববিহীন 12 প্রতিষ্ঠানের নামে। এসব ঋণের সাথে জড়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা কমিটি। 40,000+ কোটি টাকা ঋণ রয়েছে এবং এই সমস্ত ঋণ ব্যাড ঋণ কিনা সেটা এখন ব্যাংককে আমরা জিজ্ঞেস করব। ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার সাথে বড় কেলেঙ্কারি। ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে। যারা যারা এর মধ্যে ইনভলভ, কাউকে ছাড়া হবে না, নোবডি উইল বি লেফট। বেক্সিমকোর শিল্প কারখানায় বেতন ভাতা নিয়ে সরকার পতনের পর থেকেই চলছে শ্রম অসন্তোষ। ঘটেছে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও। শ্রমিকদের 550 কোটি টাকা পাওনা মেটাতে গ্রুপের 2টি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা কমিটি। বেক্সিমকোর লে অফকৃত কোম্পানিগুলো বন্ধ করা হবে। আগামী রবিবার BSEC মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, FID এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাহিনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এটা পাওনা হবে সব শ্রমিকদের। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বেক্সিমকোর শ্রমিকদের 3 মাসের বেতন ও সুদমুক্ত ঋণ সহ 223 কোটি টাকা দেয়া হয়েছে। বন্ধ করা হবে গ্রুপটির লে অফ করা সব প্রতিষ্ঠানও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। লালমনিরহাটের সোনালী ব্যাংকের শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা হয়েছে। ঘটনায় একটি জিডি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে 2 সদস্যের তদন্ত কমিটি। পুলিশের দাবি, ফল্ট পর্যন্ত পৌঁছাতে পারেনি ডাকাত দল। ব্যাংকের পাশে খোঁড়া হচ্ছিল সুড়ঙ্গ। সেই খোঁড়াখুড়ি নিয়েই তোলপাড় শহর। লালমনিরহাট সদরের সোনালী ব্যাংক শাখার নৈশ প্রহরীর দাবি, ব্যাংকের ভেতরে পাহারায় ছিলেন তিনি। মধ্যরাতে পেছনের একটি কক্ষ থেকে শব্দ শুনে এগিয়ে এলে মেঝেতে গর্ত দেখতে পান। চিৎকার শুরু করেন তিনি। এ সময় পালিয়ে যায় দুর্বৃত্তরা। চোর বা ডাকাতের সন্ধানে তল্লাশি শুরু করে স্থানীয়রা, কিন্তু কারো খোঁজ মেলেনি। বাইরে যা দেখি ওই জগ ওই গর্তর মধ্যে আছে, তারপরে করার এবং সলুং করার একটা অস্ত্র, অনেক ড্রিল মেশিন প্লাস আমাদের এই ব্যাংক থেকে কিছু ভাউচার বাইর করিয়ে মানে বাইরে রাখছে। তাদের দেখি নাই কি উদ্দেশ্যে এখানে আসছে। তা আমার যেখানে দেখতেছি আমি অবশ্যই তারা ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে এখানে আসছে। এইভাবে সুড়ঙ্গ করে ব্যাংক ডাকাতি হয়, একদম টিভিতে দেখছিলাম বগুড়া কোথায় যে ডাকাতি হলে, সেটা বড় বড় শহরে এইটাই জানতাম, কিন্তু এই মফস্বলে গ্রামের ব্যাংকে এই ডাকাতি হবে এটা প্রথম দেখলাম। রাতেই ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, ব্যাংকের পেছন থেকে সুড়ঙ্গ কেটে ভেতরে রেকর্ড রুম পর্যন্ত যেতে পেরেছে দুর্বৃত্তরা, তবে ভল্টে পৌঁছাতে পারেনি। অজ্ঞাতনামা চোরেরা পিছনের দেওয়াল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করেছেন, কিন্তু কোনো টাকা পয়সা চুরি হয় নাই, তাদের কোনো মালামাল খোয়া যায় না। নগদ টাকা বা অন্য কিছু খোয়া যায়নি বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত উদ্ঘাটন করার পর দেখা গেল যে
ওরা নাই, ওরা পালিয়ে গেছে, এতটুকুই। আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের ডিজিএম স্যার আসছিলেন, জিএম স্যার আসছিলেন, ওনারা দেখছেন, ওনারা পর্যবেক্ষণ করছেন, কোনো সমস্যা নেই। থানায় অভিযোগ হয়েছে। সুড়ঙ্গ রহস্যের কারণ উদ্ঘাটনে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সোনালী ব্যাংক। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। উপজেলার গোডাউন ব্রিজ এই মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, অবৈধ অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনে হুমকির মুখে পড়েছে রাঙ্গুনিয়া ব্রিজ, রাস্তাঘাট ও নদীপার। বহু ঘরবাড়ি ভাঙনের কবলে, হাজার কোটি টাকার ব্লকেও ভাঙন ধরেছে। অবৈধভাবে বালু তোলা বন্ধ এবং আগের লিজ বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ওটিটি প্ল্যাটফর্ম, চলচ্চিত্র ও টেলিভিশন চ্যানেলগুলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে না থাকায় বিভিন্ন জটিলতা তৈরি হয়, এমনটা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কালচার অ্যান্ড আর্ট এডুকেশনে তিনি ছিলেন প্রধান অতিথি। উপদেষ্টা বলেন, এসব প্ল্যাটফর্ম তথ্য মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু কোনো সমস্যা দেখা দিলে তার দায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপরে বর্তায়। তাই সবকিছু একই মন্ত্রণালয়ের অধীনে আনলে সমস্যার সমাধান হবে। এদিকে দেশে নানা বিষয়ে চলমান মতভেদ প্রসঙ্গে ফারুকী বলেন, পতিত সরকারের সময় পক্ষে ও বিপক্ষের সংস্কৃতি তৈরি হয়েছিল, ভিন্ন মতকে সবসময় দমিয়ে রাখা হতো, যার ফলাফল জুলাই অভ্যুত্থান। ভিন্ন মতকে গ্রহণ করার অভ্যাস মানুষের মধ্যে তৈরি করতে হবে। Film is not under my ministry. OTT is not under my ministry. Entertainment television channels are not under my ministry. কিন্তু এই 3টা সেক্টরের লোকজন যদি ইনফরমেশন মিনিস্ট্রির পলিসির কারণে কাজ হারায়, ক্ষতিগ্রস্ত হয়, তখন এরা দুস্থ হয়ে গেলে এদেরকে সাহায্য করার দায়িত্ব আমার। ইউ সি দ্য প্যারাডক্স আই এম ডিলিং উইথ। তবে আমরা আশা করি আমরা যাওয়ার আগে এরকম একটা পলিসি ক্যাবিনেটে পাশ করে যেতে পারবো, যেটা হয়তো পরের গভর্নমেন্ট এসে পার্লামেন্টে পাশ করতে হবে। কবি আশরাফুল হাসান বাবুর 50 বছর পূর্তি উপলক্ষে ছায়ানটে হয়ে গেল বিশেষ আয়োজন। বাদ্যযন্ত্র আর কবিতার মেলবন্ধনে এক মোহনীয় সন্ধ্যার সাক্ষী হন কবিতা প্রেমীরা। এই আয়োজনে কবি আশরাফুল হাসান বাবু ছাড়াও আবৃত্তি করেন নানা বয়সের কবিরা। তোমার উদার শ্লোক রাশি, সেদিন কি জগতের যতে প্রবাসী, জোর হস্তে মেঘ পানে আলো ছায়ার মায়াবী আবহে মন ছুঁয়ে যাওয়া কণ্ঠ, বাদ্যযন্ত্রের মন মাতানো তরঙ্গের সাথে যেন মিলেমিশে একাকার কবিতার লাইনগুলো। যেথা চিরনিশি জাপিতেছে বিরহিণী প্রিয়া, অনন্ত সৌন্দর্য মাঝে একাকী জাকিয়া। কবি আশরাফুল হাসান বাবুর 50 বছর পূর্ণ হলো মঙ্গলবার। মনোরম সন্ধ্যায় ছায়ানটের মিলনায়তনে চলে তারই উদযাপন। ঈশ্বরের ডানায় ভর করে তারা খুঁজে নিক নতুন বন্ধু কোন। আশরাফুল আলম বাবুর জীবন ও কবিতায় 50 শীর্ষক এই আয়োজনে আবৃত্তি শোনা যায় কবির নিজের কণ্ঠে। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা, নতুন করিয়া লহ আরবার চির পুরাতন মোরে। কবিতার ছন্দ, আলোকসজ্জা আর বাদ্যযন্ত্রের মোহনীয় মেলবন্ধনে শিল্পের এক ভিন্ন জগতে হারিয়ে যান শ্রোতারা। কবি তব মন্ত্রে আজি মুক্ত হয়ে যায় রুদ্ধ এই হৃদয়ের অন্তরের ব্যথা। কবি বলেন, বয়স বেড়ে চললেও কবিতায় মগ্ন হয়ে কাটিয়ে দিতে চান সারাটি জীবন। আমার জীবন, আমার কবিতা, এই আপনাদের মতো ভালোবাসার মানুষদেরকে নিয়ে, আপনাদের ভালোবাসায় আজকে এই আমি আশরাফুল হাসান বাবু, এর বাইরে আর কিছু না। কবিতা পাঠের এক পর্যায়ে কবিকে উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর আশরাফুল আলম বাবুর কণ্ঠে একের পর এক মোহনীয় আবৃত্তি। সময় এগোয় আর কবির কণ্ঠে যেন আরও গভীর মোহনীয়তায় ভরে ওঠে ছায়ানটের এই মিলনায়তন। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
আবারও বড় ধরনের বিমান দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছিল দক্ষিণ কোরিয়া। এবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় গিমহে এয়ারপোর্টে আগুন ধরে যায় একটি যাত্রীবাহী বিমানে। তবে সৌভাগ্যবশত বিমানটির 176 আরোহীর সবাইকেই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10:30টার দিকে এই ঘটনা হয়। জানা যায় বুসান থেকে হংকংয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল এয়ার বুসানের ফ্লাইটটির। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে আগুন লাগে এয়ারবাস A321 মডেলের উড়োজাহাজটিতে। বিমানের পেছনের অংশ থেকে সূত্রপাত হয় আগুনের বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। হাসপাতালে নেওয়া হয়েছে আহতদের, তবে এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। গেল ডিসেম্বরেই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সম্মুখীন হয় নিরাপদ এভিয়েশনের জন্য খ্যাত দক্ষিণ কোরিয়া। মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারান 179 জন। মালয়েশিয়ায় যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এলিট রেস্তোরাঁ। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিন্তাংয়ে উদ্বোধন করা হয়। রেস্তোরাঁটির উপস্থিত ছিলেন শত শত প্রবাসী। স্বাস্থ্যকর পরিবেশে প্রবাসীদের মানসম্মত খাবার দিতেই এমন উদ্যোগ জানালেন এলিট ক্লাবের স্বত্বাধিকারী। প্রায় 15 লাখ বাংলাদেশির বসবাস মালয়েশিয়ায়। দিনের পর দিন বেড়েই চলেছে সে সংখ্যা। তবে ক্রমবৃদ্ধিমান এ সংখ্যার তুলনায় প্রবাসীদের জন্য ভালো মানের রেস্তোরাঁ খুবই কম। বাংলাদেশি রেস্তোরাঁর সংখ্যাও নেহাত কম, যে কারণে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় প্রবাসীদের। বাংলাদেশিদের এই ভোগান্তির কথা চিন্তা করে রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন এলিট রেস্তোরাঁ। শত শত প্রবাসীর উপস্থিতিতে উদ্বোধন করা হয় রেস্টুরেন্টটি। স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এলিট ক্লাব বলছে, সুন্দর ও মনোরম পরিবেশে প্রবাসীদের স্বাস্থ্যকর খাবার পরিবেশন করতেই তাদের এমন উদ্যোগ। চেষ্টা করব আপনাদেরকে বাংলাদেশি খানা পরিবেশন করার জন্য। নট অনলি বাংলাদেশি যারা মালয়েশিয়া আছেন তাই নয়, যারা বাংলাদেশতে আসবেন, বিভিন্ন দেশ থেকে আসবেন, সবাইকে স্বাগতম আমাদের এলিট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। দেশের থেকে শেফ নিয়ে আসছি এবং দুবাই থেকে একজন শেফ নিয়ে আসছি এবং আমরা চেষ্টা করব দেশীয় যে স্বাদ ওই স্বাদ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের আমন্ত্রণ থাকবে যে আমাদের রেস্টুরেন্টে আমরা একবার হলো খাওয়া দাওয়া করার পরে আমাদের ফুড রিভিউ করবেন এবং আমাদের যদি খাবার দাবারের কোনো ভুল ত্রুটি হয় আপনারা কমেন্ট করবেন। আমরা ভোজন রসিকরা যারা ভালোভাবে ভোজন করতে পারি, আমরা এলিট ক্লাবের এই রেস্টুরেন্ট থেকে আমরা সুলভ মূল্যে সবাইকে সুস্বাদু খাবার দেওয়ার প্রাণবন্তর চেষ্টা করব। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা রেস্তোরাঁটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। বাংলাদেশি বাঙালিরা রান্নায় একটা রেস্টুরেন্ট করাতে আমরা প্রবাসীরা মালয়েশিয়া যারা অবস্থান করছে আমরা অনেক আনন্দিত এবং খুশি। আমি প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে এবং আমাদের কমিউনিটির পক্ষ থেকে এলিট রেস্টুরেন্টের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। বাংলাদেশি মালিকানাধীন এলিট রেস্তোরাঁয় মিলবে হরেক রকমের বাহারি স্বাদের দেশীয় খাবার। অনিক রহমান, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ মজলিস আল সেই। শুক্রবার রাশিদিয়া সুক মেট্রো স্টেশনের কাছে উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন রেস্তোরাঁটির স্পন্সর আব্দুল্লাহ আল আলী, স্বত্বাধিকারী নাজিম উদ্দিন সহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাল পাশা, জালাল উদ্দিন, খায়রুল আমিন, আবু বকর সহ অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শেখ মুক্তিয়ার হোসেন। দেশি, বিদেশি এবং আরাবিয়ান খাবার ছাড়াও বিভিন্ন আইটেমের খাবার মিলবে রেস্তোরাঁটিতে। এখানে সব খানা পাবেন আপনারা, ইন্ডিয়ান খানা পাবেন, পাকিস্তানি খানা পাবেন, বাংলাদেশি খানা পাবেন, বাংলাদেশি সব আইটেম এখানে আছে। তো আপনারা বাংলাদেশি যারা আছেন সবাই এখানে আসবেন, তো আমাদের ফুড ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা এগিয়ে যাব আরো সামনে। সবাই দোয়া করবেন আরো যেন আমি বাংলাদেশের জন্য আরো কিছু করতে পারি, রেমিটেন্স পাঠাইতে পারি। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 3টি পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে আলোচিত বরখাস্তকৃত ইন্সপেক্টর আরশাদ হোসেন, মিরপুর বিভাগের সাবেক এডিসি এম মইনুল ও এএসআই চঞ্চল চন্দ্রকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠান আদালত। সোমবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ঘটনাস্থল হাইকোর্টের প্রধান ফটক। 24 জুলাইয়ের শেষ দিকে কারফিউর মধ্যে আন্দোলনকারীরা মিছিলের জন্য জড়ো হলে ইন্সপেক্টর আরশাদের অ্যাকশন। এ সময় এক আন্দোলনকারীর মুখ চেপে ধরে বাধা দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন তৎকালীন শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন আরশাদ হোসেন। এই ঘটনা ছাড়াও আন্দোলনকারীদের দমাতে মারধর, নির্যাতন, নিপীড়ন ও গুলিবর্ষণে একেবারে সামনের সারিতে দেখা গেছে আরশাদকে।
আরশাদ সহ 3 পুলিশ সদস্যকে হাজির করা হয় অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে রামপুরার কার্নিশে ঝুলে থাকা যুবককে দফায় দফায় গুলির ঘটনায় গ্রেফতার আলোচিত এএসআই চঞ্চল চন্দ্র সরকারকেও ট্রাইব্যুনালে আনা হয়। আদালত তাদেরকে এসব ঘটনায় করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ 18 বছর বয়স্ক ব্যক্তিকে বারবার গুলি করছিল, সেটাও আমরা দেখেছি। সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার, তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল, এই ছবিটি সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল। সেই পুলিশ অফিসার ছিলেন আরশাদ, তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 3 আসামির মধ্যে আরেকজন ছিলেন ডিএমপির মিরপুর বিভাগের দারুসালাম জোনের সাবেক এডিসি মইনুল ইসলাম। তাকেও কারাগারে পাঠিয়েছেন আদালত। এডিসি মইনুল মিরপুরের দায়িত্ব ছিল। মিরপুরে আপনারা জানেন অনেক অকারেন্স হয়েছে। এই এডিসি মইনুল এডিসি হিসেবে তখন ডিরেক্টলি হি ওয়াজ ইনভলভড ইন দ্য অকারেন্স। ওই সময়ে ঘটনার সময় তিনি মিরপুরের এডিসি দায়িত্বে ছিলেন। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। এর মধ্যে গ্রেফতার হল 3 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।